বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আর সে কামনায় আমি করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এ কামনায় আমার সর্বক্ষণ। প্রিয় শিক্ষার্থী, আমিও আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ কৃপায় ও তোমাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। তোমরা জানো আমি স্ট্রোকের রোগী। আমার কথা পরিষ্কার কখনো হয়, কখনো হয় না। তারপরে এখন অনেকটা আল্লাহর রহমতে সুস্থ। আমি চেষ্টা করব আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করার, যেটি শুধু ছাত্রছাত্রীদের জন্যই প্রযোজ্য নয়, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী বা যারা রাজনীতি করেন, সকল মানুষের জন্যই এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, কেননা লেখাপড়া করে আমাকে চাকরি করতে হবে এমনটি নয়, বাস্তব জীবনের কিছু শিক্ষণীয় বিষয় এই ভিডিওতে আমরা বা এই ক্লাসে জানতে পারবো। এটা আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ, তাই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা নেবে। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানার চেষ্টা করব যেমন খলিফা মুয়াবিয়ার শাসন ব্যবস্থা, দি অ্যাডমিনিস্ট্রেশন খলিফা মুয়াবিয়া। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এটি গুরুত্বপূর্ণ এ কারণেই, একটি স্তর পরিবর্তন, একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় পদার্পণ। যেমন একজন শিক্ষার্থী স্কুল গণ্ডি পেরিয়ে, হাই স্কুলে গণ্ডি পেরিয়ে যখন কলেজে পদার্পণ করে, তখন তার আর একটা নতুন জীবন শুরু হয়। তদ্রূপ মুসলিম বিশ্বের ইতিহাসে একটি শাসন স্তর থেকে আরেকটি শাসন স্তরে রূপান্তরিত হয়ে যে কি উপকার রাষ্ট্র বা কি ক্ষতি হলো, সেগুলি গবেষণার বিষয়। যাই হোক, তবুও আমরা একটি স্তর থেকে আরেকটি স্তরে পদার্পণ করছি। খোলাফায়ে রাশেদিনের যুগ থেকে আমরা বেরিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠায় যে ভূমিকা খলিফা মুয়াবিয়ার ছিল, তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করার পর নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেছিলেন। পাশাপাশি বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিম শাসন বা সম্প্রসারিত করতে তিনি সক্ষম হয়েছিলেন। এই মহান শাসকের আমরা শাসন ব্যবস্থার সংস্কার সম্পর্কে জানার চেষ্টা করব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই মুয়াবিয়া শাসন ব্যবস্থায় কি কি সংস্কার করেছিলেন, কি কি পরিবর্তন এনেছিলেন, কি কি সংযোজন করেছিলেন, অর্থাৎ শাসন ব্যবস্থায় তিনি কি সংযোজন বিয়োজন করেছিলেন, সে সম্পর্কে আমরা আলোকপাত করব। আজকের আলোচনার শেষে আমরা জানতে পারবো খলিফা মুয়াবিয়ার শাসনকালের উল্লেখযোগ্য সংস্কার সমূহ। যাই হোক, চলো প্রিয় শিক্ষার্থী, আমরা মূল ক্লাসের দিকে যাই। তিনি শুধু একটি মুসলিম রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন না, বরং সাম্রাজ্যের সম্প্রসারণেও তিনি উজ্জ্বল অভিজ্ঞতা, উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। এটি করেই তিনি ক্ষান্ত ছিলেন না, শান্ত ছিলেন না। তিনি দক্ষ প্রশাসনিক ব্যবস্থাও কায়েম করেছিলেন। এসবই ছিল মুয়াবিয়ার কৃতিত্ব, অনন্য কৃতিত্ব। এগুলি আমরা জানার চেষ্টা করি। যাই হোক প্রিয়, লক্ষ্য করো, তিনি আরব বিশ্বের যে প্রচলিত নিয়ম নীতি, কৃষ্টি কালচার শাসন ছিল, অর্থাৎ গতানুগতিক যে শাসন ব্যবস্থা ছিল, সেটার বিলোপ সাধন করেন, তার বিলুপ্তি ঘোষণা করেন। এই যে দুঃসাহসিক একটি যাত্রা তিনি শুরু করলেন, এর সুফল কুফল তোমরা উপর ক্লাসে যে পড়বে। আমরা আজকে অন্তত জানি তিনি কি কি সংস্কার করেছিলেন। এই গতানুগতিক শাসন ব্যবস্থার পরিবর্তন করে তিনি কি করলেন? তিনি নিজস্ব মন করা শাসন ব্যবস্থা কায়েম করলেন, না কি করলেন? তিনি পারস্য দেশের, রোমান দেশের, যারাকে আমরা সাসানীয় বলছি, পারস্য, এই দেশের প্রচলিত শাসন ব্যবস্থা বা ওই দেশের অনুকরণেই তিনি গড়ে তোলেন তার প্রশাসনিক ব্যবস্থা, তার শাসন ব্যবস্থা। তাহলে
তিনি যে দুঃসাহসিক একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এটাকে আমরা ভালো বলবো না খারাপ বলবো, এটা আজকের গবেষণার বিষয় নয়। পরবর্তী পর্যায়ে উপর ক্লাসে যখন আমরা উঠবো, অনার্স ডিগ্রি পড়বো, ঠিক তখন সমালোচনামূলক সমস্ত কথাই আমরা বলার চেষ্টা করব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তার শাসন ব্যবস্থার কতগুলি দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। তিনি প্রথমত রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এর উদ্দেশ্য কি ছিল? এটা করতে গিয়ে তিনি কি কি প্রশাসনিক সংস্কার করেছিলেন, সেগুলি আমাদের আলোচ্য বিষয়। তার শাসনকাল সম্পর্কে, মানে রাজতান্ত্রিক শাসন সম্পর্কে বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম মুর বলেন, মুয়াবিয়া সিংহাসনে আরোহণের মধ্য দিয়েই খোলাফায়ে রাশেদিনের গণতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা হয়। এই যে একজন মুসলিম বিদ্বেষী বলা যায় উইলিয়াম মুর, ইনি কিন্তু মুসলমান নয়। তিনি কিন্তু পরিষ্কার ব্যাখ্যা করেছেন যে মুয়াবিয়ার সিংহাসন আরোহণের মধ্য দিয়ে বা ফলে খোলাফায়ে রাশেদিনের যে গতানুগতিক নয় গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল, তার পুরোপুরি বিলুপ্তি ঘোষিত হয় করে তিনি সেখানে রাজতন্ত্র বা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বলি মোট কথা, রাজক্ষমতা গ্রহণ করেই খলিফা মুয়াবিয়া রাশেদিন যুগের যে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, সেই শাসন ব্যবস্থার তিনি অবসান ঘটান, ইতি টানেন, বিলুপ্তি ঘোষণা করেন করে তার জায়গায় তিনি নিজের মতো করে রোমান ও শাসনীয়দের অনুকরণে শাসন ব্যবস্থা গড়ে তোলেন, যেটি ছিল রাজতন্ত্র। এই রাজতন্ত্রের গোড়াপত্তন করেন। তার উৎকৃষ্ট উদাহরণ, ক্ষমতা আসার পর এর আগে আমরা দেখেছিলাম খোলাফায়ে রাশিদিনের সময় গণতান্ত্রিক উপায়ে শাসক নিয়োগ হতো, কিন্তু তিনি ঘোষণা করলেন রাজতন্ত্র। রাজতন্ত্র ঘোষণার ফলে পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী নিয়োগ করলেন, আর এই নিয়োগের মধ্য দিয়েই আরবের প্রচলিত শাসননীতির অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, তার আমূল পরিবর্তন ঘটে গেল। এই পরিবর্তন করলেন। এই যে দুঃসাহসিক কাজটি মুয়াবিয়া করেছিলেন, এটা সঠিক কি বেঠিক এ নিয়ে আমরা আজকে গবেষণায় যাব না, তর্কে বিতর্কে জড়াবো না। পরবর্তী পর্যায়ে যখন আমরা উচ্চতর শ্রেণীতে অধ্যয়ন করব, তখন এ নিয়ে আলোচনা সমালোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এভাবেই মুয়াবিয়া দুঃসাহসিক কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি খোলাফায়ে রাশেদিনের যুগের সর্বাধিক জনপ্রিয় একটি সংগঠন ছিল, প্রথা ছিল, সেটা হচ্ছে মজলিসুস শুরা বা পরামর্শ সভা। তিনি এই সভা বাতিল করেন করে নিজে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণাধীনে তিনি আমলাতন্ত্রের সূচনা করেন বা পরিচালনা করেন। এই যে আমলাতন্ত্র শব্দটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমলাতন্ত্রের ধারণার প্রথম ইউরোপে হয়। দা গুর্নে ফরাসি ভাষার শব্দটি প্রথম ব্যবহার করেন। আমলা মূলত আরবি শব্দ, এর অর্থ আদেশ পালনকারী বা বাস্তবায়নকারী। আবার আমলাতন্ত্র ইংরেজি প্রতিশব্দ হলো ব্যুরোক্রেসি। শব্দটি উৎপত্তি হয়েছে ফার্সি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে। ব্যুরো শব্দের অর্থ টেবিল বা দপ্তর বা ডেস্ক, আর ক্রেটিন শব্দের অর্থ শাসন। অতএব উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র হলো দপ্তর নির্ভর শাসন। প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম আমলাতন্ত্রের উপর একটি আইনগত যুক্তি সঙ্গত মডেল উপস্থাপন করেছিলেন। তাহলে আমলাতন্ত্র সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এটা সমাজ বিজ্ঞানের স্যার অবশ্যই তোমাদের সুন্দর করে বোঝাবে আমলাতন্ত্র কি।
যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা তার আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল, সেটা হচ্ছে সচিবালয় প্রতিষ্ঠা বা সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা। আজকে যারা বাংলাদেশে বা বিশ্বের অনেক দেশেই আছে, দেখছে সচিবালয় বা সেক্রেটারিয়েট। একটি দেশের শাসন পরিচালনার মূল দায়িত্বে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট থেকেই শাসন কার্য পরিচালিত হয়। মুয়াবিয়া এই সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন শাসন ব্যবস্থাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট দপ্তর দরকার। তাই তিনি শাসন কার্যের সুবিধার্থে খলিফা সাসানী ও রোমানদের মতো কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সচিবালয় প্রতিষ্ঠা করেন। অর্থাৎ কেন্দ্রীয় প্রতিষ্ঠা করেন সচিবালয়, এবং প্রাদেশিক যে গভর্নররা ছিল সেসব জায়গাতে তিনি সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করেন। কেন্দ্রীয় সচিবালয়ের ভাষা ছিল আরবি, এটি ছিল মূল ভাষা, কিন্তু প্রাদেশিক সেক্রেটারিয়েট বা সচিবালয়ের ভাষা ছিল আরবি, পাশাপাশি অপশনাল ভাষা ছিল গ্রিক ও ফার্সি। এইগুলি প্রয়োগ করার ফলে শাসন কার্যেও অনেক সুবিধা হয়েছিল। সচিবালয় প্রতিষ্ঠার ফলে সুষ্ঠুভাবে সরকারি দলিল দস্তাবেজ সংরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সহজতর হয়েছিল বা সম্ভব হয়েছিল। খলিফার শাসন কার্যের সুবিধার্থেই রাজধানীতে একটি কেন্দ্রীয় পরামর্শক পরিষদ গঠন করেন। এভাবে তিনি সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রের শাসন কার্যের সুবিধার্থে। এরপরে আসি প্রিয় শিক্ষার্থী, তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন, তিনি এর আগে যে বিভিন্ন জায়গার গভর্নর ছিলেন, প্রশাসনিক দক্ষতা সম্পন্ন একজন মানুষ, তিনি সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি উপলব্ধি করেছিলেন যে দক্ষ গভর্নর ছাড়া প্রাদেশিক শাসন বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি এও উপলব্ধি করেছিলেন যে গভর্নর যদি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অনুগত না হয়, তাহলেও শাসন কার্য সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে না। তাই তিনি একজন দক্ষ এবং প্রতিভাবান মানুষ হিসাবে তিনি দক্ষ লোকদের নিয়োগ দানের ব্যবস্থা করেছিলেন। এ প্রসঙ্গে পিকেটি বলেন, সরকারের বহু প্রথা বৈশিষ্ট্য বিলুপ্ত করে বা বাদ দিয়ে তিনি প্রাচীন গ্রিসের অনুকরণে একটি স্থায়ী ও সুদৃঢ় রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এই যে দুঃসাহসিক পরিকল্পনাগুলি নিচ্ছেন, এটি কিন্তু ছোট একবারের বিষয় নয়। এগুলি শিখা আমাদের তোমাদের জন্য দরকার। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, গণতন্ত্রের বিধিবিধান বুঝি, কিন্তু আইন কানুন মানার জন্য এই যে সেক্রেটারিয়েট বলছে যে প্রতিষ্ঠানগুলি সচিবালয় প্রতিষ্ঠা করছে, লোক নিয়োগের যে পদ্ধতি তিনি বাতলিয়েছেন, এগুলি কিন্তু আমাদের জানা খুবই খুবই দরকার। তাই প্রিয় শিক্ষার্থী, আসুন আমরা জানি বা জানার চেষ্টা করি এই প্রাদেশিক শাসনকর্তা নিয়োগের ক্ষেত্রে তিনি কি সাবধানতা অবলম্বন করেছিলেন। তিনি সাবধানতা অবলম্বন করতে গিয়ে সর্বপ্রথম উনি চিন্তা করেছিলেন এটা পক্ষপাতিত্ব হয়ে হতে পারে তার নিজের অনুকরণের মানুষ, তবে যাদেরকে নিয়োগ তিনি দিয়েছিলেন তারা রাজনৈতিকভাবে অত্যন্ত দক্ষ ও প্রজ্ঞার অধিকারী ছিলেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঐতিহাসিক পিকেটি। তিনি বলেছেন তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তারা সত্যিকার অর্থে রাজনৈতিকভাবে দক্ষ এবং প্রজ্ঞাবান, প্রতিভাবান, উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতা রাখত। এই সাক্ষী দিয়েছে পিকেটি। তাই তিনি যে লোকদেরকে নিয়োগ দিয়েছিলেন তারা দক্ষ ছিল সে প্রমাণ আমরা পাই। এই দক্ষ লোকদের নিয়োগ দিতে গিয়ে তিনি যাদের পেয়েছিলেন তারা হচ্ছেন মিশরের গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছিলেন আমর ইবনুল আসকে। আমরা জানি আমর ইবনুল আস তার ক্ষমতায় অধিষ্ঠ হওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রেখেছিল। তার প্রতিদান স্বরূপ তাকে মিশরের গভর্নর নিযুক্ত করেছিল। অনুরূপভাবে তাকে সহযোগিতা করেছিল মুগিরা ইবনে সুবা, জিয়াদ বিন আবি
এদেরকেও তিনি গভর্নর নিয়োগ করেছিলেন। মুগিরা ইবনে সুবাকে কুফার গভর্নর নিয়োগ করেছিলেন। জিয়াদ বিন আবিকে বসরার গভর্নর নিয়োগ করেছিলেন। এরা সবাই দক্ষ ছিল এবং প্রশাসনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এইভাবে তিনি প্রশাসনিক সংস্কার একের পর এক সংস্কার করেছিলেন। এবার আসি তার প্রশাসনিক সংস্কার। মুয়াবিয়া ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই পূর্বের সকল যে গণতান্ত্রিক চিন্তা চেতনা ধারা ছিল, মানুষের মধ্যে যে জাতীয়তাবাদী চিন্তা ধারণা ছিল, এই সমস্ত নীতিগুলো তিনি বিলুপ্ত করেন, মূলোৎপাটন করে দেন। দিয়ে তিনি মূলত বাইজেন্টাইন ও পারসিক, রোমান এই সমস্ত অর্থাৎ পাশ্চাত্যের বিভিন্ন দেশের অনুকরণে একটি নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। তন্মধ্যে প্রথম উদ্যোগ হিসাবে তিনি গড়ে তোলেন, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, দেওয়ান আল খাতাব। দেওয়ান আল খাতাম বা রেজিস্ট্রি বিভাগ। তিনি রেজিস্ট্রি বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন যে দেওয়ান আল খাতামকে প্রতিষ্ঠা করেছিলেন, কার্যক্রম কি কাজের জন্য এটা প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাই তোমরা বিষয়টি যত্ন সহকারে দেখো এবং নেওয়ার চেষ্টা করো। তুমি নেওয়ার চেষ্টা করলে অবশ্যই নিতে পারবে, কারণ তুমি পাগল না, তোমার বুদ্ধি আছে। তুমি বাসার থেকে কলেজে আসতে পারো, বাজার ঘাট চিনে আবার পুনরায় বাসায় ফিরে যেতে পারো। তোমাকে ৫ টাকার নোট দিয়ে কেউ ৫০ টাকার নোট বলে তুমি মানো না। সুতরাং তোমার বুদ্ধি আছে, শুধু তোমার চেষ্টার অভাব। তুমি চেষ্টা করো, অবশ্যই ভালো কিছু করতে পারবে। যাক প্রিয় শিক্ষার্থী, কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের মূলত যোগাযোগ করার জন্য তিনি বা সংযোগ স্থাপনের জন্য মুয়াবিয়া দেওয়ান আল খাতাব ডিপার্টমেন্ট অফ সিগন্যান্ট বা রেজিস্ট্রি বিভাগ নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করেন। দেওয়ান আল খাতাম প্রতিষ্ঠায় ফলে খলিফার দক্ষতার পরিচয় মেলে। কেন্দ্রীয় সরকার যেসব হুকুমনামা বা আদেশনামা জারি করত, মানে প্রাদেশিক সরকারকে প্রদান করা হতো, সেগুলো যাতে জাল না হয় বা ভালোভাবে সংরক্ষণ করা যায়, কোনো বিকৃতিও না হয়, সেই জন্যই মুয়াবিয়া মূলত এই বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানতে চেষ্টা করছি যে প্রতিষ্ঠার কারণ। এর ফলে দেখা গেছে সরকারি আদেশ বা হুকুমনামা বা চিঠি পত্রাদি জালিয়াতি ও বিকৃতি পুরোপুরি রোধ করা সম্ভব হয়েছিল। এটি একটি ভালো উদ্যোগ ছিল, নিঃসন্দেহে বলা যায়। এই বিভাগ যে পরিচালনা করত, তার পদবি ছিল হচ্ছে সাহেবুল খাতাম। এটি ভালো করে মনে রাখবে প্রিয় শিক্ষার্থী। যাই হোক, আমরা এবার আসি উনি যে রাজস্ব বিভাগ বা ভূমি রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন, কেন করেছিলেন, কি জন্য করেছিলেন এবং এর ফলে প্রতিষ্ঠার ফলাফল কি হয়েছিল, এটি সম্পর্কে জানার চেষ্টা করি। দেওয়ান আল খাতাম প্রতিষ্ঠা করে উনি কাজটি করেছিলেন অনুরূপভাবে দেওয়ান আল খারাজ প্রতিষ্ঠা করেও এর সুফল পেয়েছিলেন কি না সেটা জানারও চেষ্টা করি। উমায়ুর যুগে কেন্দ্রীয় ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল একটি গুরুত্বপূর্ণ বিভাগ। তিনি রাজস্ব বিভাগের পুনর্গঠন করেন। তিনি রাজস্ব আদায়ের জন্য দেওয়ান আল খারাজ নামে একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করেন। এই বিভাগের প্রধানকে বলা হতো সাহিব আল ফারাজ বা বলা হতো ডাইরেক্টর অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এখন যারা যেখানেই বসবাস আমরা করছি গণতান্ত্রিক দেশে দেখবা এই বিভাগগুলি আছে। আমাদের দেশেও যেমন আছে ভূমি মন্ত্রণালয়, রাজস্ব বিভাগ, রেভিনিউ ডিপার্টমেন্ট আছে না? এইগুলি মতোই কিন্তু সাহেব আল খারাজ কাজ করত। এই বিভাগের মূলত কাজ ছিল কি সেটি আমরা জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে বিখ্যাত ঐতিহাসিক আমির আলী বলেন, এটি ছিল বর্তমান যুগের অর্থ বিভাগের মতো, যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম। কেন্দ্রীয় সরকারের আয় ব্যয় অর্থাৎ যে রাজস্ব আদায় হয় সে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। যেমন বাংলাদেশে প্রতি জুন মাসে একটি বাজেট দেওয়া হয়, এটা রাজস্ব বিভাগের, অর্থ বিভাগের, অন্যান্য বিভাগের সমস্ত হিসাব
করেই কিন্তু বাজেট দেওয়া হয়। সেই বাজেট দিতে গেলে রাষ্ট্রের আয় কত, ব্যয় কত সেটা নির্ধারণ করার প্রয়োজন। তাই মুয়াবিয়াও এই রাজস্ব বিভাগ বা ভূমি রাজস্ব বিভাগ গঠন করেছিলেন। যদিও এখন অত্যাধুনিক ডিপার্টমেন্ট তৈরি হয়েছে এটা সংস্কার করে। যাই হোক, কেন্দ্রীয় সরকারের আয় ও ব্যয়ের হিসাব এই বিভাগে সংরক্ষণ করা হতো বা সংরক্ষিত থাকতো। প্রাদেশিক গভর্নররা যে রাজস্ব আদায় করত, সে আয় থেকে তাদের প্রয়োজন মিটিয়ে বাকি যে অর্থ বা উদ্বৃত্ত অর্থ থাকতো সেগুলি কেন্দ্রে প্রেরণ করত। আর এ বিভাগে এসেই সেটা জমা হতো বা সংরক্ষিত রাখা হতো। প্রিয় শিক্ষার্থী, এগুলি কিন্তু তোমার প্রাত্যহিক জীবনেও প্রয়োজন। তুমি ধরে নাও একজন চেয়ারম্যান হবে, একজন মেম্বার হবে, তাহলে তোমাকে বাজেট করতে হবে, এই সমস্ত জ্ঞান গরিমা তোমার থাকতে হবে। তাই এগুলি প্রত্যেকটি মানুষের জন্য আসলে প্রয়োজন বলে আমি মনে করি। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, জ্ঞান নিতে হবে, এটাই সত্য। মুয়াবিয়া দেখো তার চরিত্রের একটি বৈশিষ্ট্য দেখো। মুয়াবিয়া কিন্তু নিজের সমর্থন আদায়ের জন্য বা লাভের জন্য সমাজে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল, তাদেরকে প্রচুর অর্থ দান করত। আমরা ঘুষ বলতে পারি আর দান বলতে পারি। তাদের জন্য অকাতরে অর্থ দান করত। কিন্তু উদ্দেশ্য যখন হাসিল হয়ে যেত, তখন তিনি কিন্তু তার চরিত্রের পরিবর্তন ঘটাতো। এই যে অকাতরে অর্থ বিলানোর ফলে কেন্দ্রীয় রাজকোষ শূন্য হয়ে যেত। এই টানাপোড়েনের কারণে পরবর্তী পর্যায়ে তিনি আবার রাজকোষ পূর্ণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতেন। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আরেকটি বিষয় আমরা জেনেছিলাম খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তিত একটি নীতি ছিল। তার নীতি অনুযায়ী গরিব দুঃখী সাধারণ মানুষকে তিনি সরকারি ভাতা প্রদান করতেন। এটা মুয়াবিয়াও অব্যাহত রেখেছিল, বাট তিনি কিছু পরিবর্তন এনেছিলেন। তিনি বলল যে এই যে ভাতা প্রদান করা হবে এটা যেমন ঠিক, এ ভাতার দেওয়ার এ অর্থ দান করলে এখান থেকে জাকাত বাবদ ২.৫% হারে, শতকরা ২.৫ টাকা হারে কেটে নিতে হবে। এটি ছিল বর্তমান সমাজে আমরা আয়কর দিই, আয়কর বিভাগের সাথে সামঞ্জস্যপূর্ণ। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, এই যে বিষয়গুলি আমরা জানার চেষ্টা করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুমি একজন সচেতন নাগরিক হিসাবে, তুমি চাকরি নাই করো, লেখাপড়া শেখার পরে তুমি তো একজন নাগরিক। বাংলাদেশের নাগরিক বলো, ইন্ডিয়ার বলো, আর যে দেশেরই নাগরিক বলো, তাহলে তোমাকে কিন্তু নাগরিক দায়িত্ব কর্তব্য জানতে হবে। তোমার রাজনীতি করতে গেলে এই সব বিষয়গুলি জানতে হবে। এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমাদের বর্তমান সমাজে ডাক বিভাগ আছে। আর সে ডাক বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন দেওয়ান আল বারিদ, বা ডাক বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন কেউ বলছে হজরত, আর কেউ বলছে মুয়াবিয়া। তো মুয়াবিয়া এই ডাক বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন এবং মুসলিম শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ডাক বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। এটি সবাই আমরা জানি, ডাক বিভাগের কাজ কি? সংবাদ আদান-প্রদান করা, চিঠিপত্র আদান-প্রদান করা। আর চিঠিপত্র আদান-প্রদান মানে সংবাদ আদান-প্রদান করা। এই কাজটি করতো এই বিভাগ। সাম্রাজ্যের সরকারি এবং সাধারণ মানুষের সংবাদ আদান-প্রদান করার জন্য এই বিভাগটি মূলত কাজ করত। এটি সহজলভ্য করার জন্য, নিয়মিত কাজ করার জন্য মুয়াবিয়া একটি কাজ করেছিলেন। প্রতি ১২ মাইল অন্তর অন্তর একটি ডাকঘর স্থাপন করেছিলেন। অর্থাৎ সারা দেশে আজকে যদি ধরো কথার কথা বলি, ঢাকায় একটি ডাকঘর, খুলনায় একটি ডাকঘর, কুষ্টিয়ায় একটি ডাকঘর, তাহলে কি চিঠি আমরা সহজে আনতে পারবো না? শর্টিং করতে হয় চিঠি। এই জন্যে ডাকঘর দেখো প্রতিটা ইউনিয়ন আছে, প্রায় ওয়ার্ডে ওয়ার্ডই আছে ডাকঘর, সাব ডাকঘর। উনি কিন্তু করেছিল ১২ মাইল অন্তর অন্তর একটি করে ডাকঘর স্থাপন করেছিলেন, যাতে সহজভাবে সংবাদ আদান প্রদান করা যায়। এবং এই সংবাদ আদান-প্রদানের জন্য তিনি ব্যবহার করতেন উট আর ঘোড়া, সাথে একজন রান্নার। আমাদের এখন রান্নার আছে যোগাযোগের জন্য, আছে হলো মোটরসাইকেল, সাইকেল, বাস। কিন্তু সে সময় উট, ঘোড়া ছাড়া ওদের যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। সুতরাং
তারা ঘোড়া উটকে ব্যবহার করতো ডাক বিভাগের, এর নামই ছিল ডাক বিভাগের ঘোড়া, ডাক বিভাগের উট। এটা যাতে ঘোড়া এবং উটের অভাব আর না হয় সেজন্য তিনি একটি ব্যবস্থা করেছিলেন। সেটি হচ্ছে ঘোড়া এবং উটের লেজ কেটে দিতেন। সবাই জানতো যে এটি হচ্ছে ডাক বিভাগের ঘোড়া। অর্থাৎ ডাক বিভাগের বাইরে এটি ব্যবহার হলে দুর্নীতি ধরা পড়তো। যেমন আমাদের দেশে পুলিশের পোশাক দেখলে বোঝা যায় এটি পুলিশ, আর্মির পোশাক দেখলে বলা যায় এটি আর্মি, বিজিবি, বিডিআর যেটা ছিল এদের পোশাক দেখলে বোঝা যায় এরা বিডিআর। অনুরূপভাবে ডাক বিভাগের গাড়ি দেখলে, ঘোড়া দেখলে বোঝা যেত যে এটি লেজ কাটা ঘোড়া মানে ডাক বিভাগের ঘোড়া। এই দুর্নীতি দমনের ব্যবস্থাও তিনি করেছিলেন। এই বিভাগের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো দেওয়ান আল বারিদ। এই বিভাগের যে প্রধান ছিল তার উপাধি সাহেবুল বারিদ। আর বিভাগকে বলা হতো, ডাক বিভাগকে বলা হতো সাহিব আল বারিদ। তাহলে আমরা মূলত কি বুঝলাম? যে ডাক বিভাগকে বলা হতো দেওয়ান আল বারিদ, আর এই বিভাগের যে প্রধান তাকে বলা হতো সাহিবুল বারিদ। এ প্রসঙ্গে একটি মজার বক্তব্য দিয়েছে এস এম ইমামউদ্দিন। তিনি বলেন, মুয়াবিয়া ডাক বিভাগ প্রতিষ্ঠা করেন এ কথা সত্য। আব্দুল মালিক তার পরবর্তী খলিফা যে আব্দুল মালিক এই ডাক বিভাগের উন্নয়ন সাধন করেছিলেন, কিন্তু পরিপূর্ণতা তিনি আনতে পারেননি। খলিফা আল ওয়ালিদ এটির পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাক বিভাগের যা আমরা তো সুফল পাচ্ছি, এর প্রতিষ্ঠা করেছিলেন মুয়াবিয়া। পরবর্তী পর্যায়ে তিনি সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা, বহির্বিশ্বের শত্রুদের খোঁজ খবর রাখা, সাম্রাজ্যের অভ্যন্তরে যে সকল উচ্চপদস্থ কর্মচারী বা সাধারণ মানুষ রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করছে কিনা এই সমস্ত জানার জন্য তিনি গুপ্তচর প্রথা পুনঃপ্রতিষ্ঠা করেন। পুনঃপ্রতিষ্ঠা বলছে এই কারণে, এটা খলিফা উমরের সময় প্রচলিত ছিল। তিনি এই বিভাগটিকে আরো আধুনিক করেন এবং এদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে আধুনিক করে তুলতে সক্ষম হয়েছিলেন। এই বিভাগের সম্প্রসারণ তিনি করেছিলেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কাজও বলে ফেলেছি এর মধ্যে, কেন প্রতিষ্ঠা তাও বলেছি। তবু বলছি, সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে অবস্থানরত সরকারি কর্মচারী, কর্মকর্তা যেমন গভর্নর, আমির, কাতিব, সাহিবুল খারাজ, কাজী সব গুরুত্বপূর্ণ দপ্তরে তিনি গোয়েন্দা বা গুপ্তচর নিয়োগ করে রাখতেন, যে এরা রাষ্ট্রের কোনো ক্ষতি করছে কি না বা সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহী কার্যকলাপ সংগঠন করছে কিনা এ খোঁজ খবর রাখত। পাশাপাশি সর্বসাধারণের মাঝেও অনেক গুপ্তচর বা গোয়েন্দা রাখা হয়েছিল, যারা জনগণ সরকারের বিরুদ্ধে কোনো আচরণ, সরকার বিরোধী কোনো আচরণ করছে কিনা এটা জানার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে গুপ্তচর প্রথা কিভাবে বা গোয়েন্দা প্রথা কিভাবে কাজ করে এবং কেন তিনি এদেরকে নিয়োগ করেছিলেন। তাছাড়া পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিপক্ষ রাষ্ট্র ছিল সেগুলো, সেই রাষ্ট্রের শাসকগণ, জনগণ কোনো ক্ষতিকর পদক্ষেপ দেশের জন্য আমাদের এ দেশের জন্য নিচ্ছে কিনা সেটা তদারকি করত। সর্বোপরি বলা যায় রাষ্ট্রের জনগণের মনোভাব জানার জন্য তিনি একটি শক্তিশালী গুপ্তচর প্রথা গড়ে তোলেন। গুপ্তচর প্রথার করার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় সরকার গোটা দেশের খোঁজ খবর রাখতে পারত এবং কারা বিদ্রোহী সে খবর রাখতে পারত এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারত। প্রিয় শিক্ষার্থী, এই গুপ্তচরেরা, এদের কোনো প্রধান ছিল না। এই গুপ্তচরদেরকে রাখা হয়েছিল ডাক বিভাগের অধীনে। গুপ্তচরদের রাখা হয়েছিল বা গোয়েন্দাদের রাখা হয়েছিল ডাক বিভাগের অধীনে। অর্থাৎ ডাক বিভাগের যে প্রধান সাহেবুল বারিদ, তার তদারকিতে তারা তাদের দায়িত্ব পালন করতেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই যে সংস্কার তিনি করলেন, এটার ভালো মন্দ নিয়ে আমরা বলছি যে এখন আমরা বিতর্কে যাব না, যখন উপর ক্লাসে যাব
তখন আমরা এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি নৌবাহিনী ও সেনাবাহিনী গঠন করেছিলেন। মুয়াবিয়া উপলব্ধি করেছিলেন যে গোত্রভিত্তিক যে সেনাবাহিনী সেটার দরকার নেই। গোত্রভিত্তিক সেনাবাহিনী বাদ দিয়ে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সংঘবদ্ধ রাষ্ট্রীয় সেনাবাহিনী গঠন করেন। তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। তিনি উপলব্ধি করেছিলেন রাষ্ট্রের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিদ্রোহ দমন করার জন্য যেমন প্রয়োজন, তেমনি প্রতিপক্ষ দেশের সাথে যুদ্ধ করার জন্য এদের বিশেষ প্রয়োজন। আমরা ধীরে ধীরে আসি। নৌবাহিনী গঠনের মূল উদ্দেশ্য ছিল কি? নৌবাহিনী গঠন করেছিলেন তিনি মুসলিম সাম্রাজ্যের রাজধানী দামেস্কে স্থানান্তর করেছিলেন। মুসলিম সাম্রাজ্যের রাজধানী দামেস্কে স্থানান্তর করেন। পাশাপাশি সাম্রাজ্যের সীমানা আটলান্টিক ও ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত করেছিলেন। ফলে একটি নৌবাহিনী গঠন তার জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। কারণ মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত উত্তর আফ্রিকা ও সিরিয়া এই দুটি দেশ অধিকাংশ সময় দেখা গেছে রোমান নৌবাহিনী দ্বারা আক্রান্ত হতো। এ কারণে খলিফা হওয়ার পর মুসলিম বাহিনী অর্থাৎ মুসলিম নৌবাহিনী গঠন করে আরো শক্তিশালী করেন। কারণ এই জন্য আরো শক্তিশালী বলতে তিনি হজরত উসমানের সময়ে নৌবাহিনী গঠন করেছিলেন। সেটা আরো শক্তিশালী করলে ক্ষমতায় আসার পরে। এভাবে তিনি সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নৌবাহিনী ও সেনাবাহিনী গঠন করেন। যেটা আমাদের দেশেও আছে এখন, অন্যান্য দেশেও আছে। বিশেষ করে নদীমাতৃক যে দেশগুলি তারা যোগাযোগ ব্যবস্থার জন্য নৌবাহিনী বড় বড় জাহাজ বাণিজ্যের জন্য ব্যবহার করেন। এর জন্য নৌবাহিনী নামে একটি আলাদা দপ্তর আছে, যেটা আজ থেকে অনেক বছর আগেই মুয়াবিয়া করেছিলেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই বাহিনীর সাহায্যেই তিনি অর্থাৎ নৌবাহিনীর সাহায্যেই তিনি সাইপ্রাস, রোডস, ক্রিট সহ এবং এশিয়ার মাইনরের বিভিন্ন দ্বীপ দখল করেছিলেন। এখন কথা হচ্ছে তিনি এই নৌবাহিনীর জন্য জাহাজ নির্মাণ করেছিলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য জাহাজ নির্মাণ করেছিলেন। যেহেতু নদীপথই ছিল যোগাযোগের একটি মাধ্যম, আমরা আগেই বললাম আফ্রিকার কিছু জায়গা রোমানরা আক্রমণ করত, সেই জায়গায় নদীপথই ছিল একমাত্র যুদ্ধপথ। এই যুদ্ধপথ নদীপথ হওয়ার কারণে জাহাজ নির্মাণের জন্য তিনি উপলব্ধি করে জাহাজ নির্মাণ করেছিলেন। মুসলিম বাহিনীকে শক্তিশালী করার জন্য মুয়াবিয়া মিশরের মতো সিরিয়াতেও জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করেন এবং 669 খ্রিস্টাব্দে মুয়াবিয়া কনস্টান্টিনোপল অবরোধ করার জন্য জল ও স্থলপথে সৈন্য পাঠিয়েছিলেন। তার খিলাফতের সময় মুসলিম নৌবাহিনী কয়েকটি ভূমধ্যসাগরীয় দ্বীপ অধিকার করেছিল। তার দুজন নৌ সেনাধ্যক্ষ ছিলেন বিখ্যাত। একজন হচ্ছে জুনাদা আর একজন হচ্ছে আবদুল্লাহ বিন কায়েস। এই দুজনে কিন্তু অত্যন্ত দক্ষ নৌসেনাধ্যক্ষ ছিলেন। আবদুল্লাহ বিন কায়েস একাই বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, একাই 60টি অভিযান পরিচালনা করেছিলেন। তাহলে কত বড় মাপের একজন নৌসেনাধ্যক্ষ ছিল আবদুল্লাহ বিন কায়েস। কারণ তিনি একাই বাইজেন্টাইনদের বিরুদ্ধে 60টি অভিযান পরিচালনা করেছিলেন। এটি ছোটখাটো কথা নয়। এই জাহাজ নির্মাণ কারখানায় লক্ষ্য হলে দেখা গেছে মুয়াবিয়ার সময় নৌবাহিনীর 1700টি দ্রুতগামী জাহাজ ছিল এবং এই জাহাজ কারখানা নির্মাণের ফলেই কিন্তু এটা তৈরি হয়েছিল, যেটা দেশের জন্য খুব উপকারী একটা বিষয় ছিল। এই উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। বিমান নৌবাহিনীর কথা শুনছি, এরই আধুনিক রূপ এখন। তাহলে মুয়াবিয়া যে বিষয়গুলি করেছিলেন সেটি কতটা মঙ্গলজনক ছিল আর কতটা অমঙ্গলজনক ছিল সে বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তিনি মানে কি মুয়াবিয়া।
ধর্মনিরপেক্ষ মানুষ, অর্থাৎ যার ধর্ম, আমাদের বাংলাদেশ যেমন ধর্মনিরপেক্ষ দেশ, সকল ধর্মের লোকই সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারছে, খ্রিস্টানও পাচ্ছে, হিন্দু মুসলিম সবাই পাচ্ছে। এই হচ্ছে ধর্মনিরপেক্ষ একটি দেশ। উনিও কিন্তু ধর্মনিরপেক্ষ ছিলেন, যার কারণে আমরা দেখেছি মুয়াবিয়ার শাসন ব্যবস্থার মধ্যে খ্রিস্টানদের নিয়োগ দেওয়া হয়েছিল, নিয়োগ পেয়েছিল। পাশাপাশি তিনি নিজেও একজন খ্রিস্টান নারীকে বিবাহ করেছিলেন। তার নাম ছিল মাইসুন বিনতে বাহাদাল। এই মাইসুন বিনতে বাহাদাল একজন খ্রিস্টান মেয়ে, তাকে মুয়াবিয়া বিবাহ করেছিলেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, অনেক কথাই হলো। তোমরা ক্লাসটি গুরুত্ব সহকারে দেখো। আর একটি কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে কমেন্ট শেয়ার করো। আশা করি আমি আমার মতো চেষ্টা করছি তোমাদের উপযোগী করে ক্লাসটি প্রস্তুত করার, যাতে তোমাদের সহজে বিষয়টি বুঝতে পারো। তারপরেও মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে। তোমরা কমেন্টস করলে আমি আমার সেই ভুলগুলি শুধরাতে পারবো। তোমরা কি ধরনের ক্লাস চাও